বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সোহাগের মায়ের অনুষ্ঠানটা ছিল খুবই সাধারণ, অথচ আবেগঘন। বাড়ির উঠানে প্যান্ডেল বাঁধা হয়েছে, চারদিকে আলোর সাজ, ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। সোহাগ নিজের হাতে সবকিছু সামলাচ্ছিল। অতিথিদের আপ্যায়ন, প্রসাদ দেওয়া, মায়ের পাশে থাকা, সবকিছুতেই সে ব্যস্ত। তার চোখে ছিল একটাই স্বপ্ন, আজকের দিনটা যেন শান্তিতে কাটে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করেই বাড়ির সামনে গাড়ির শব্দ। সবাই একটু চমকে তাকায়। দরজা দিয়ে ঢুকে পড়ে ময়ূরাক্ষী, তার সাথে সংযুক্তা আর রূপা। ময়ূরাক্ষীর চোখ মুখে স্পষ্ট বিরক্তি আর অহংকার। সে চারপাশে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, বাহ, বেশ আয়োজন তো, কাজের মেয়ের এত বড় অনুষ্ঠান। এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল সোহাগের ওপর। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। সোহাগ চুপ করে থাকে। সে মাথা নিচু করে মায়ের দিকে তাকায়। কিন্তু ময়ূরাক্ষী থামার মেয়ে নয়। সে আরও বলে, নিজের জায়গা ভুলে গেলে এরকমই হয়। যার যেখানে থাকার কথা সেখানে না থেকে বড়লোক সাজার চেষ্টা। এইবার সোহাগের চোখ ভিজে ওঠে। সে কাপা গলায় বলে, গিন্নিমা, আজ অন্তত এসব কথা না বললে হয় না। ময়ূরাক্ষী হেসে বলে, ও, অভিনয়ও করতে শিখে গেছ দেখছি। এই অপমান সহ্য করতে না পেরে সোহাগ হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। তার কান্না এতটাই গভীর ছিল যে আশেপাশের অনেকেই অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখনই সূর্য সামনে এগিয়ে আসে। তার চোখে ছিল রাগ। সে গম্ভীর গলায় বলে, এনাফ, আজকের দিনে এসব নাটক কেন করছেন আপনি? ময়ূরাক্ষী অবাক হয়ে তাকায়। তুমি আমার সাথে এইভাবে কথা বলছ? সূর্য বলে, হ্যাঁ বলছি, কারণ আপনি যা করছেন সেটা ভুল। আপনি একজন মায়ের অনুষ্ঠানে এসে তাকে অপমান করছেন। সোহাগ তাড়াতাড়ি সূর্যের হাত ধরে বলে, না, আপনি চুপ করুন, আমি অনুরোধ করছি। সূর্য হাত সরিয়ে বলে, না সোহাগ, আজ চুপ থাকব না। এই সময় সোহাগের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ঠাম্মি। সোহাগ চোখের জল মুছে ফোন রিসিভ করে। হ্যালো ঠাম্মি। কিরে মা, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ঠাম্মি, সব ভালোই হয়েছে। গিন্নিমা কিছু বলেনি তো? না না, কিছুই হয়নি, সব ঠিক আছে। কিন্তু তার কণ্ঠের কাঁপুনি লুকানো গেল না। ঠাম্মি একটু চুপ করে থেকে বলে, জামাই বাবা ঠিক আছে তো? পুজোতে তোমার সাথে আছে তো? সোহাগ কষ্ট চেপে বলে, হ্যাঁ ঠাম্মি, সব ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি, কাজ আছে। ফোনটা কেটে দেয় সে। ওদিকে ঠাম্মি ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, না, সোহাগ মিথ্যে বলছে, কিছু একটা হয়েছে, আমি ওকে চিনি। এদিকে বাড়ির ভেতরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সংযুক্তা রূপাকে পাশে ডেকে বলে, শোন, যদি তোরা নিজের মায়ের পাশে না দাঁড়াস তাহলে তোদের মায়ের সর্বনাশ হয়ে যাবে। রূপা অসহায় গলায় বলে, আমরা কি করব বলো, সবাই তো সোহাগের পক্ষ নিচ্ছে। সংযুক্তা দাঁত চেপে বলে, ও মেয়েটা সবাইকে ব্রেন ওয়াশ করে ফেলেছে। ঠিক তখনই আবার গাড়ির শব্দ। সংযুক্তা বলে, এবার আবার কে এলো? রূপা বলে, দাদাভাই এসেছে মনে হয়। সবাই দৌড়ে বাইরে যায়। গিয়ে দেখে সূর্য কয়েকজন দরিদ্র মহিলাকে নিয়ে এসেছে। তাদের হাতে খাবার, কাপড়, সব কিছু। সূর্য বলে, আজকের দিনে ওদেরও একটু ভালো থাকা দরকার। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু ময়ূরাক্ষী আরও রেগে যায়। এদেরকে বাড়িতে নিয়ে আসার মানে কি? সূর্য শান্ত গলায় বলে, মানুষকে সাহায্য করা অপরাধ নয়। এই কথার পরেই শুরু হয় আসল ঝড়। ময়ূরাক্ষীর চোখ রাগে লাল হয়ে উঠেছে। সে দাঁত চেপে সূর্যের দিকে তাকিয়ে বলে, তুমি এখন আমাকে শেখাবে আমি কি ঠিক আর কি ভুল? সূর্য আর নিজেকে ধরে রাখতে পারে না। তার গলায় জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসে। আপনি আজ যা করছেন সেটা একজন মায়ের নামের কলঙ্ক। এই কথাটা শুনে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, যেন সময় থেমে গেছে। ময়ূরাক্ষী ধীরে ধীরে এগিয়ে আসে। কি বললে তুমি? আমাকে কলঙ্ক? সোহাগ ছুটে এসে সূর্যের সামনে দাঁড়ায়। তার চোখে জল, গলায় কাঁপুনি। না, দয়া করে থামুন, আমি হাত জোড় করে বলছি। সূর্যও হাত জোড় করে বলে, তুমিও চুপ থাকো সোহাগ, আজ সত্যিটা সবাই জানুক। ময়ূরাক্ষী ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বাহ, কি সুন্দর অভিনয়, তোমার অভিনয়ের তো তুলনাই নেই। তারপর সংযুক্তার দিকে তাকিয়ে বলে, জানিস, ওর বাবাও ঠিক এরকম ছিল, বাইরে ভদ্র, ভেতরে পুরো অন্য মানুষ। এই কথাটা যেন আগুন ধরিয়ে দেয় সোহাগের ভেতরে। সে চোখের জল মুছে মাথা উঁচু করে দাঁড়ায়। গিন্নিমা,
আমরা গ্রামের মানুষ, সহজ সরল হতে পারি, কিন্তু মিথ্যেবাদী না। সবাই চুপ হয়ে যায়, কেউ আর নড়ছে না। সোহাগ আবার বলে, আমার বাবা আপনার কাছে নরম ছিলেন কারণ তিনি আপনার বাড়িতে কাজ করতেন, আপনার টাকা খেতেন না, নিজের পরিশ্রমে উপার্জন করতেন। তার গলায় কাঁপুনি, কিন্তু কথায় দৃঢ়তা। তিনি কৃতজ্ঞ ছিলেন, দুর্বল না। সূর্য তাকিয়ে থাকে, তার চোখে সম্মান। ময়ূরাক্ষী রেগে গিয়ে চিৎকার করে, তুমি আমাকে অপমান করছ? সোহাগ শান্ত গলায় বলে, না, আমি শুধু সত্যিটা বলছি। সংযুক্তা চেঁচিয়ে ওঠে, দেখছ কিভাবে বড়দের সাথে কথা বলছে? সূর্য সামনে এসে দাঁড়ায়। বড় হওয়ার মানে শুধু বয়স না, সম্মান পাওয়ার যোগ্যতা থাকতে হয়। এই কথায় সবাই স্তব্ধ। ময়ূরাক্ষী কিছু বলতে গিয়ে থেমে যায়। ঠিক তখনই সেই দরিদ্র মহিলাদের একজন সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠে কৃতজ্ঞতা, মা, আজ আমাদের ডেকে খাইয়েছেন, আপনার মেয়েটা খুব ভালো। সে সোহাগের দিকে তাকায়, ও কাঁদছে কেন? এই একটা প্রশ্ন যেন সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সোহাগ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, মা, আমি আর পারছি না। তার কান্নায় যেন জমে থাকা সব কষ্ট বেরিয়ে আসে। সূর্য ধীরে ধীরে বলে, আজকের দিনটা আনন্দের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিজেরাই সেটাকে নষ্ট করছি। তার গলায় কষ্ট স্পষ্ট। ময়ূরাক্ষী চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা আসে, কিন্তু তার অহংকার এখনো ভাঙেনি। সে ঘুরে দাঁড়িয়ে বলে, চল সংযুক্তা, এখানে থাকার দরকার নেই। রূপা একবার সোহাগের দিকে তাকায়। তার চোখে অনুতাপ, কিন্তু সে কিছু বলতে পারে না। তারা ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে যায়। চারপাশে আবার নীরবতা নেমে আসে। সোহাগ ধীরে ধীরে নিজেকে সামলায়, চোখের জল মুছে দাঁড়ায়। সূর্য তার কাছে এসে নরম গলায় বলে, তুমি ঠিক আছো? সোহাগ হালকা হাসি দেওয়ার চেষ্টা করে, আমি ঠিক আছি, আমি ছোটবেলা থেকেই শক্ত হতে শিখেছি। কিন্তু তার চোখের জল তার মনের কথা বলে দেয়। দূরে কোথাও ঠাম্মি আকাশের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটা একা লড়ছে, কিন্তু বেশি দিন না, আমি আসছি। সোহাগের ঘরটা আজ একটা অদ্ভুত নীরবতায়। জানালার পর্দা হালকা দুলছে, বিকেলের আলো ঘরের ভেতর ঢুকে একটা শান্ত অথচ ভারী পরিবেশ তৈরি করেছে। বিছানার এক কোণায় বসে সোহাগ নিজের সাথে নিজেই কথা বলতে থাকে। যাই হোক, আমি এতদিন ভেবেছিলাম এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, কেউ আমার কথা ভাবে না, আমার পক্ষে কেউ নেই। ধীরে ধীরে বলে সে। তার গলায় চাপা কষ্ট স্পষ্ট। কিন্তু আজ মনে হচ্ছে সবটা ভুল ছিল না। অন্তত একজন আছে, সূর্য স্যার। যদিও উনি এখনও আমাদের বিয়েটা মন থেকে মেনে নেননি, তবুও উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সত্যের পাশে থাকেন। এই কথাগুলো বলার সময় সোহাগের চোখ ভিজে ওঠে। তার মনের ভেতর এতদিনের অবহেলা, অপমান আর একাকিত্ব একসাথে ভিড় করে আসে। কিন্তু আজ সেই অন্ধকারে যেন ছোট্ট একটা আলো জ্বলেছে, সূর্যের রূপে। ঠিক তখনই দরজায় হালকা নখ শোনা যায়। আসতে পারি? বাইরে থেকে সূর্যের গম্ভীর কিন্তু নরম গলার আওয়াজ। সোহাগ একটি চমকে ওঠে, তাড়াতাড়ি চোখ মুছে নিজেকে সামলে নিয়ে বলে, জি, আসুন। দরজা খুলে সূর্য ভেতরে ঢোকে। তার চোখে ক্লান্তি, মুখে গম্ভীর ভাব, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য টান আছে। ঘরের চারপাশে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে বলে, মায়ের শ্রাদ্ধটা ঠিকঠাক হয়েছে তো? সোহাগ মাথা নেড়ে বলে, হ্যাঁ স্যার, সবই ঠিকঠাক হয়েছে, কোনো কিছুই বাকি নেই। সূর্য একটু থেমে আবার জিজ্ঞেস করে, আর কিছু করার নেই তো? না স্যার, শান্ত গলায় উত্তর দেয় সোহাগ। তারপর একটু থেমে নরম গলায় বলে, আমার মা স্বর্গ থেকে আপনার জন্য আশীর্বাদ করবেন। এই কথাটা শুনে সূর্যের ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে। সে মজা করার ভঙ্গিতে বলে, তোমার মায়ের কন্ট্যাক্ট নাম্বারটা পেলে আমাকে দিও, আমি সরাসরি আশীর্বাদ নিয়ে নেব। এক মুহূর্তের জন্য সোহাগ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। এত দুঃখের মাঝেও এই ছোট্ট রসিকতা তার মনটা একটু হালকা করে দেয়। সূর্য ধীরে ধীরে এসে বিছানার পাশে বসে পড়ে। তারপর একটু গম্ভীর হয়ে বলে, আমি সারা দিন কিছু খাইনি, এখন খেতে হবে। সোহাগ তাড়াতাড়ি বলে, আমি এখনই খাবার এনে দিচ্ছি স্যার। কিন্তু সে উঠতে যাবে, এমন সময় আবার থেমে যায়। তার চোখে যেন কিছু বলার দ্বিধা। স্যার, আপনি আমার একটা কথা রাখবেন? সে আস্তে করে বলে। সূর্য একটু তাকিয়ে মুচকি হেসে বলে, আমি জানি তুমি কি বলতে চাও। সোহাগ অবাক হয়ে বলে, আপনি কি অন্তর্যামী নাকি? সব কথা আগে থেকেই জেনে যান।
সূর্য হালকা হেসে বলে, অন্তর্যামী মানে তো মানুষের মনের কথা আগে থেকেই জানা, তাই না? হ্যাঁ, মাথা নাড়ে সোহাগ। তাহলে আমি তো অন্তর্যামী, একটু মজা করে বলে সূর্য। তুমি বলতে চাইছিলে আমি যেন মায়ের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাই, ঠিক? সোহাগ ধীরে মাথা নিচু করে বলে, হ্যাঁ, ঠিক তাই। ঘরের পরিবেশ আবার ভারী হয়ে ওঠে। সূর্যের মুখের হাসিটা মিলিয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে, যেন নিজের ভেতরের কথা গুছিয়ে নিচ্ছে। তারপর ধীরে ধীরে বলে, আমি ক্ষমা চাইতে পারব না সোহাগ। এই কথাটা শুনে সোহাগ চমকে তাকায়। তার চোখে কষ্ট আর বিস্ময়ে একসাথে। সূর্য আবার বলে, কারণ আমাকে কি কষ্ট লাগে না? আমাকে আঘাত দিয়ে কথা বলা, আমার অনুভূতিগুলোকে অস্বীকার করা, এসব কি কিছুই না? তার গলা একটু ভারী হয়ে আসে। তুমি জানো না একজন সন্তানের কাছে তার মায়ের কথা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই মা যদি বারবার তাকে অপমান করে, তার সিদ্ধান্তকে ছোট করে, তখন সেটা কতটা কষ্ট দেয়। সোহাগ চুপ করে শুনতে থাকে। তার চোখে পানি জমে। সূর্য এবার একটু দৃঢ় গলায় বলে, আমি জানি উনি আমার মা, আমি ওনাকে সম্মান করি, কিন্তু যেভাবে উনি নিজের সন্তানেদের সাথে ব্যবহার করেন সেটা ঠিক না। ভুলকে ভুল বলা দরকার। সে একটু থেমে আবার বলে, ওনাকে আমি এভাবে ছেড়ে দেব না, ওনার সাথে আমার কথা বলতে হবে। আমি চাই উনি বুঝুন ওনার আচরণটা ঠিক নয়। হয়তো এই কথাগুলোই একদিন ওনার জন্য ওষুধ হয়ে কাজ করবে। এই কথা বলতে বলতে হঠাৎ সূর্যের চোখে জল এসে যায়। সে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়, যেন নিজের দুর্বলতা লুকোতে চায়। তারপর পকেট থেকে রুমাল বের করতে যায়, কিন্তু খুঁজে পায় না। ধুর, রুমালটাই নেই, একটু বিরক্ত হয়ে বলে সে। এই দৃশ্য দেখে সোহাগ তাড়াতাড়ি ড্রয়ারের দিকে যায়, একটা পরিষ্কার রুমাল বের করে সূর্যের দিকে এগিয়ে দেয়। এই নিন স্যার। সূর্য কিছুক্ষণ চুপ করে রুমালটার দিকে তাকিয়ে থাকে, তারপর সেটা নিয়ে নেয়। তাদের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের সাথে মিলিত হয়। সেখানে কোনো কথা নেই, কিন্তু অনেক অনুভূতি লুকিয়ে আছে। সোহাগের চোখে সম্মান, কৃতজ্ঞতা আর এক অদ্ভুত মমতা, আর সূর্যের চোখে দ্বিধা, কষ্ট, কিন্তু সেই সাথে একটা নরম টান, যেটা সে নিজেও হয়তো স্বীকার করতে চায় না। ঘরের নীরবতা আবার ফিরে আসে, কিন্তু এবার সেই নীরবতার ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা আছে। সোহাগ ধীরে বলে, আপনি ঠিকই বলছেন স্যার, সবসময় ক্ষমা চাওয়াটাই সমাধান না, কখনো কখনো মানুষকে তার ভুলটা বুঝতে দেওয়াটাও জরুরি। সূর্য তার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা, যাকে সে এতদিন অবহেলা করেছে, আজ তার কথাগুলো এত গভীরভাবে বুঝছে, এটা ভেবে তার ভেতরে কিছু একটা বদলাতে থাকে। তুমি অনেক বদলে গেছো সোহাগ, সূর্য আস্তে করে বলে। সোহাগ হালকা হেসে বলে, সময় মানুষকে বদলে দেয় স্যার। সূর্য কিছু না বলে চুপ করে থাকে, কিন্তু তার মনের ভেতরে একটা নতুন অনুভূতির জন্ম হয়, যেটা হয়তো সম্মান, হয়তো ভালোবাসার শুরু।